ঔষধের দাম নির্ধারণের ক্ষমতা বেসরকারি কোম্পানির হাতে চইলা যাওয়ার খবরেও তারা মুক্তবাজার অর্থনীতির দোহাই দিতেছেন। অথচ দুনিয়াতে পূর্ণাঙ্গ ফ্রি মার্কেট ইকোনমির কোনো দেশ আসলে খুঁজে পাওয়া যায় না। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কট্টর পুঁজিবাদী দেশও জীবনদায়ী ওষুধের দাম পুরাপুরি বেসরকারি খাতের মর্জির উপর ছাইড়া দেয় না। সেইখানেও জনস্বার্থে রাষ্ট্রের কঠোর পর্যবেক্ষণ থাকে। আমাদের দেশে পুঁজিবাদের আড়ালে এইটা আসলে রাষ্ট্রের দায় এড়ানোর এক নোংরা কৌশল মাত্র। দিনের তখন 12টা বাজে। ফার্মেসির কাউন্টারের সামনে দাঁড়ায়া 60 হাশেম আলী কাপাকাপি হাত যখন মানিব্যাগ খুঁজা পায় না, তখন বুঝতে হইব সমস্যাটা কেবল তার একার পকেটের না, এইটা রাষ্ট্রের হৃৎপিণ্ডের অসুখ। প্রেসক্রিপশনে লেখা নির্দিষ্ট ব্র্যান্ডের ওষুধের দাম শুইনা তার কপালে যে দুশ্চিন্তার ভাঁজ পড়ে, এইটা এই দেশের কোটি কোটি মানুষের অসহায়তার এক জীবন্ত প্রতিচ্ছবি। আমাগো মগজে ঢুকায়া দেওয়া হয়েছে যে দামি ব্র্যান্ড মানেই দ্রুত আরোগ্য। এই যে ব্র্যান্ডের মোহ আর দামের মার প্যাচে সাধারণ মানুষের নিঃস্ব হওয়াকেই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তার দ্য পলিটিক্স অফ এসেনশিয়াল ড্রাগস বইতে বর্ণনা করছেন ওষুধের রাজনীতি হিসাবে। দুর্ভাগ্যজনকভাবে হইলেও 2026 সালের আগস্টে আইসা মনে হইতাছে সময় প্রবল বেগে উল্টা পথে হাঁটতেছে। গত 3রা আগস্ট মন্ত্রিসভা এক জনগুরুত্বপূর্ণ সংস্কার বাতিল কইরা আমাগো কার্যত 32 বছর আগের এক অন্ধকার গর্তে ছুঁড়া ফেলছে। যেই সংস্কারের মাধ্যমে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা 117টা থেকে বাড়ায়া 295টা করা হয়েছিল এবং দাম নির্ধারণের ক্ষমতা রাষ্ট্রের হাতে ফিরে আনা হয়েছিল, তা মুহূর্তের সিদ্ধান্তে ধুলায় মিশায় দেওয়া হইল। প্রশ্ন জাগে, এই টাইম ট্রাভেল কি জনস্বাস্থ্যের প্রয়োজনে, নাকি ঔষধ শিল্পের পরাক্রমশালী সিন্ডিকেটরে তুষ্ট করতে, খুশি করতে? সাধারণত জনগণের উপরে চাপানো অন্যায়ের পক্ষে সাফাই গাইতে একদল বিশেষজ্ঞ সবসময় তৈরি থাকেন। ঔষধের দাম নির্ধারণের ক্ষমতা বেসরকারি কোম্পানির হাতে চইলা যাওয়ার খবরেও তারা মুক্তবাজার অর্থনীতির দোহাই দিতেছেন। অথচ দুনিয়াতে পূর্ণাঙ্গ ফ্রি মার্কেট ইকোনমির কোনো দেশ আসলে খুঁজে পাওয়া যায় না। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কট্টর পুঁজিবাদী দেশও জীবনদায়ী ওষুধের দাম পুরাপুরি বেসরকারি খাতের মর্জির উপর ছাইড়া দেয় না। সেইখানেও জনস্বার্থে রাষ্ট্রের কঠোর পর্যবেক্ষণ থাকে। আমাদের দেশে পুঁজিবাদের আড়ালে এইটা আসলে রাষ্ট্রের দায় এড়ানোর এক নোংরা কৌশল মাত্র। ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় 1982 সালে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সামরিক শাসনের রক্তচক্ষু উপেক্ষা কইরা 1742টা ক্ষতিকর এবং অপ্রয়োজনীয় ঔষধ নিষিদ্ধ করছিলেন। তার সেই লড়াইয়ের মূল সুর ছিল ঔষধ কোনো বিলাসী পণ্য না, এইটা মানুষের মৌলিক অধিকার। কিন্তু সেই জয় টিকতে পারে নাই। 1994 সালে এক প্রশাসনিক পরিপত্রের মাধ্যমে রাষ্ট্রের নিয়ন্ত্রণ ক্ষমতা সংকুচিত কইরা মাত্র 117টা ঔষধে সীমাবদ্ধ করা হয়েছিল। সেই থেকে 3 দশক ধইরা বাংলাদেশের ঔষধ বাজার মূলত বড় বড় কোম্পানির মর্জিতেই পরিচালিত হইতেছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই স্থবিরতা ভাঙার এক সাহসী পদক্ষেপ নিছিল 2026 জানুয়ারিতে। তারা তালিকায় ইনসুলিন, ক্যান্সার ও হৃদরোগের মতো জীবন রক্ষাকারী ঔষধ যুক্ত কইরা নীতি নির্ধারণ করছিল যে এইগুলার দাম রাষ্ট্র বাইধা দিব। সাধারণ মানুষের লাইগা এর চেয়ে বড় সুসংবাদ আর ছিল না। কিন্তু নির্বাচন গেল, 4টা মাস পার হইল, আইলো আগস্টের 3 তারিখ। এই 3 তারিখ হঠকারী এক সিদ্ধান্তে সেই স্বস্তিটারে বিষাদে রূপ দিয়া দিল। অজুহাত দেওয়া হইল জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদের পরামর্শ ছাড়াই তালিকা করা হয়েছিল। অথচ যে পরিষদের দোহাই দেওয়া হইতেছে তারা গত 3 বছরেও একবারও বৈঠকে বসে নাই। রাষ্ট্র যখন সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়াইতে পারে না, তখনই এমন আইনি মারপ্যাচ সামনে আসে। হাইকোর্টের স্পষ্ট পর্যবেক্ষণ ছিল জীবন রক্ষাকারী ঔষধের দাম নিয়ন্ত্রণ করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। এই সিদ্ধান্ত আদালতের সেই নির্দেশেরও চরম অবমাননা। আমাগো ঔষধ শিল্প এমন এক অদ্ভুত প্যারাডক্সে বন্দী হয়ে আছে। আমরা 140টারও বেশি দেশে ওষুধ রপ্তানি করি, কিন্তু নিজ দেশের দরিদ্র নাগরিক সুরক্ষা দিতে আমাকে চরম অনীহা। 1 লিটার পানি সাধারণ স্যালাইনের উৎপাদন খরচ নগণ্য হইলেও বাজারে তা কয়েক গুণ বেশি দামে বিক্রি হয়। 330 টাকার ইনহেলার 800 টাকায় বিক্রি করারে আমরা মুক্ত বাজার কয়া জায়েজ করি। অথচ স্বাস্থ্য সেবার আলু পটলের বাজার এক না।
হাসপাতালের করিডোরে সন্তানের ঔষধের টাকা জোগাড় করতে না পাইরা মায়ের কান্না কোনো ফ্রি মার্কেট থিওরি দিয়া মোছা সম্ভব না। ঔষধের সিন্ডিকেট এতটাই কৌশলী যে তারা সাধারণ প্যারাসিটামলের লগে ক্যাফেইন মিশায়া এক্সট্রা তকমা দিয়া দাম দ্বিগুণ কইরা ফেলে, আর সরকার তখন থাক বাদ দেন। এই কৌশলী ডাকাতি রুখতেই 1994 সালের সেই মান্ধাত্তা আমলের তালিকাটা আপডেট করা জরুরি আছিল। 32 বছর আগের রোগ আর আজকের রোগ এক না। তখন লড়াই আছিল ডায়রিয়া আর কলেরার লগে, আর আজকের লড়াই ক্যান্সার আর কিডনি জটিলতার লগে। এই সামান্য জিনিসটা সরকারে বসে থাকা স্বাস্থ্য সেবা বিশেষজ্ঞরা বুঝতে পারলেন না। তারা দেশটারে 1994 সালে ফিরাই দিল। তারা বুঝতে পারলো না 1994 সালের তালিকায় আটকা থাকা মানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে অস্বীকার করা। গবেষণায় দেখা গেছে বাংলাদেশের দরিদ্র পরিবারগুলা তাগো আয়ের প্রায় 35% ব্যয় করে স্বাস্থ্য সেবায়, যার সিংহভাগই যায় ঔষধের দোকানে। প্রতিটা বছর কেবল ঔষধের খরচ যোগাইতে গিয়া কোটি কোটি মানুষ দারিদ্র সীমার নিচে নেমে যায়, যেটা খালি চোখে দেখতে পারবেন না আপনারা। এইটা কোনো পরিসংখ্যানেও আসে না ওইভাবে। পরিসংখ্যান তো পরিসংখ্যানই, সবচেয়ে বড় মিথ্যা, সবচেয়ে বড় মোহ, সবচেয়ে বড় মায়া। ঔষধ শিল্পের লগে জড়িত মালিক্য দাবি দাম নিয়ন্ত্রণ করলে নাকি বিনিয়োগ বাধাগ্রস্ত হইব, অথচ যেই শিল্প হাজার হাজার কোটি টাকা মুনাফা করতেছে, ডাক্তার উপহারের পিছনে অকাতরে টাকা ঢালতাছে, মার্কেটিং এর পিছনে অকাতরে টাকা ঢালতাছে, একের পর এক মার্কেটিং অফিসার আর ডাক্তার করে দেশের বাইরে এইখানে সেইখানে ঘুরতে পাঠাইতেছে, তারা কেন জীবন রক্ষাকারী ঔষধের ন্যায্য দাম দিতে কুণ্ঠিত হইব? আমারে বুঝান তো একবার। এই সায়েন্সটা একটু বোঝা দরকার। তারেক রহমানের নেতৃত্বে বর্তমান ক্যাবিনেট যে তড়িৎ গতিতে জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিল, তার মাসুল কোনো এসি রুমে বৈশা দিতে হবে না। এর মাসুল দিব রংপুরের অভাবী কৃষক আর সেই বৃদ্ধা মা, যার ইনহেলার কেনার টাকা জোগাইতে গিয়া কয়েকটা দিন না খায়া থাকতে হয়েছে। কোন রাষ্ট্র সংকটের সময় শক্তিমানের বিরুদ্ধে দুর্বলরে সুরক্ষা দিতে পারছে কিনা তা দিয়ে সেই রাষ্ট্রের নৈতিকতার পরিমাপ করা যায়। 3রা আগস্ট আমাগো রাষ্ট্র, এই স্বাধীন বাংলাদেশ, সেই নৈতিকতার পরীক্ষায় শোচনীয়ভাবে ফেল করছে। সরকার যদি জনস্বার্থ নিয়ন্ত্রণ করতে না পারে, তাইলে সেই সরকারের প্রয়োজনীয়তা আসলে কোথায়? একটা গণতান্ত্রিক সরকারের লক্ষ্য কেবল ভোট নেওয়া না, বরং ভোটারগো নিরাপদ জীবন নিশ্চিত করা। অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার কইরা জনস্বাস্থ্যের ন্যায্যতা নিশ্চিত করাই হইব এই সময়ের প্রধান দাবি। তা না হইলে হাসেম আলীগো কাপাকাপি হাত একদিন কেবল শূন্য মানিবেগ না, বরং রাষ্ট্রের বিবেকের কলারও ধরে ফেলবে। রাষ্ট্র কি শেষ পর্যন্ত শক্তিশালী সিন্ডিকেটের হইব, নাকি হইব অসহায় জনগণের? আমরা সেই উত্তরের অপেক্ষায় তাকায় আছি।